তেজগাঁওয়ের অ্যাপেক্সের টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতির শঙ্কা। শ্রমিক ধর্মঘটের তৃতীয় দিনেও বন্ধ পণ্যবাহী নৌযান চলাচল, বন্দর ও ঘাটে পণ্য ওঠানামা কার্যক্রমে বিপর্যয়। আওয়ামী লীগের 31 জেলা ও ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটির যাচাই বাছাই চূড়ান্ত, চলতি মাসেই ঘোষণা। রাজধানীতে মুরগি মিলনের শত কোটি টাকার সম্পত্তি লুটপাট, ক্রোক করার পরিকল্পনা করছে দুদক। এবং আগাম আলু চাষে ব্যস্ত নীলফামারীর চাষিরা, নভেম্বরের শেষ দিকে বাজারে আসবে বলছে কৃষি বিভাগ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের, সঙ্গে আছি সঞ্চারী মজিদমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে তেজগাঁওয়ের অ্যাপেক্স হোসাইন টাওয়ার ফ্যাক্টরির আগুন। রাত 3:15টায় আগুন লাগলেও 2 ঘন্টার দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পুড়ে যায় কয়েক হাজার টায়ার ও টিউব। ফায়ার সার্ভিস শত চেষ্টা সত্ত্বেও আগুন নেভাতে হিমশিম খেতে হয়। ফায়ার সার্ভিস জানায়, ফ্যাক্টরির মধ্যে রাবার, প্রস্তুতকৃত টায়ার সহ দাহ্য বিভিন্ন জিনিস থাকায় আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়। তবে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ঠিক কী কারণে আগুন লেগেছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কারণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বারোটি ইউনিট আমরা ডেভেলপ করি। চারিদিক থেকে আপনারা দেখছেন যে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা ইউনিট মোতায়েন করেছি এবং পার্শ্ববর্তী যে ফ্যাক্টরি আছে অত্যন্ত ডেঞ্জারাস পরিস্থিতিতে ছিল, অগ্নিকাণ্ড অন্যদিকে ছড়ানোর সম্ভাবনা ছিল, যার ফলে আমরা চারিদিকে ঘেরাও করেছি। এখানে প্রচুর পানির অভাব, অগ্নিনির্বাপন ব্যবস্থা নাই বললেই চলে। রাজধানীর তেজগাঁওয়ে টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় ভোর 5টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই বিষয়ে আরো জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আগুনের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন, ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণটা আসলে কি, এ বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কিন্তু ধারণা করছে যে এখানে ব্রয়লার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়তো হয়ে থাকতে পারে। আপনাকে আমি দেখাতে চাই কি বিভৎসভাবে এখানে আগুন লেগেছে এবং আমরা রাত 3টার পর থেকে কিন্তু 3:10-এর দিকে আগুনের সূত্রপাত হয় এবং 15তে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে আসে। কিন্তু তারপরেও আপনাকে দেখাতে চাই পুরো এলাকা, যদিও টিন শেড ছিল, কিন্তু পুরো এলাকা জুড়ে এই টায়ার ফ্যাক্টরির যে ব্যবহৃত দাহ্য পদার্থগুলো, এখানে মোবিল থেকে শুরু করে এখানে আপনার টায়ারের যে রাবার সেগুলো ছিল, যেগুলোতে আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু জ্বলতে থাকে এবং পুরো 2 ঘন্টা কিন্তু আগুনের লেলিহান শিখা এখানে দেখা যায় এবং এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছে। উদ্ধার কর্মীরা এখানে কাজ করছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো দেখছেন যে এখানে কোনো মানুষ আছে কিনা বা কোনো হতাহত কাউকে পাওয়া যায় কিনা। কিন্তু আমরা যেটা ফ্যাক্টরির এখানকার সিকিউরিটি গার্ড এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এখানে মাত্র 2 জন রাতের শিফটে আগে কাজ করা হলেও বেশ কিছুদিন ধরা শুধুমাত্র দিনের শিফটে কাজ করা হয়। এই জন্য কারখানার ভিতরে কোনো শ্রমিক বা কোনো কেউ ছিলেন না, শুধুমাত্র 2 জন নিরাপত্তা প্রহরী ছিল এবং তারা আগুনটা লাগার সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় ফিরে যায়। এখানে একটি জিনিস দেখাতে চাচ্ছি যে এই কারখানার পুরোটাই কিন্তু দাহ্য পদার্থে
ভরপুর ছিল। এখানে আপনাকে আমি দেখাতে চাই বেশ কিছু ড্রাম ছিল যেগুলো দিয়ে টায়ারের যে উপাদানগুলো সেগুলো রাবারকে গলানোর কাজে বিভিন্ন কেমিক্যাল আসলে এইগুলোকে গলানোর কাজে ব্যবহৃত হতো। যখন আগুনটা লাগে আমরা রাত 3টা থেকেই আমি নিজেও এখানে ছিলাম। একটানা ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রথমে আসে, তারপরে কিন্তু তারা যখন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় আরও 7টি ইউনিট কিন্তু এখানে যোগ দেয়। মোট 12টা ইউনিট কাজ করলেও পানির স্বল্পতা ছিল। এখানে আশেপাশে কোনো ঝিল বা কোনো পুকুর ছিল না। তারা পানি শেষ হওয়ার পরে আবার তাদেরকে পানি সংগ্রহ করতে হয়। ফায়ার সার্ভিস নিজেরাও বলেছেন যে এখানে কিন্তু তারা প্রচণ্ড বেগ পেতে হয়েছে তাদের, কারণ হলো যে এটা পুরোটাই দাহ্য পদার্থ এবং এই দাহ্য পদার্থকে যতই পানি দেয়া হোক না কেন সেটা কিন্তু আর তারা কিন্তু এখনো তারা পানিতে নিভাতে সক্ষম হয় না। পুরো 2 ঘন্টা আপনি দেখেছেন যে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা বা অ্যাপেক্সের কারোর সাথে কোনো কথা হয়েছে? ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা দেখাতে চাই ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো কাজ করছেন, এখনো বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছে এবং তারা আশঙ্কা করছেন যে এই ধোঁয়া থেকে, যেহেতু এই বিশাল একটা টিন শেড একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন উপাদান রয়েছে এবং সেই উপাদানগুলো থেকে আবার যেন আগুনের কোনো সূত্রপাত না হয় সেটার তারা সেই জিনিসটাই নিশ্চিত করছেন। এখানে ফায়ার সার্ভিস যে এখনো কিন্তু আমাদেরকে আগুন নেভাতে তারা সক্ষম হলেও আমাদেরকে কিন্তু এখানে উদ্ধার তৎপরতা বা তাদের কর্মকাণ্ড এখনো শেষ করেননি বলে ফায়ার সার্ভিসের যে উপপরিচালক তিনি আমাদের জানিয়েছেন। এখানে আরেকটি জিনিস দেখাতে চাই যে পুরো ফ্যাক্টরিতে কিন্তু শুধুমাত্র যে এখানে টায়ার তৈরি হতো তা নয়, এখানে টায়ার এই যে অ্যাপেক্স হোসাইন গ্রুপ বা অ্যাপেক্স হোসাইন টায়ারের ঢাকায় বা ঢাকার বাইরে কিন্তু বেশ কয়েকটি তাদের ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরি থেকে অনেক সময় যে প্রোডাক্টগুলো, যে টায়ারগুলো তৈরি হতো সেগুলোও কিন্তু এখানে একটি জায়গায় এনে তারা সারা বাংলাদেশে সরবরাহ করার জন্য এখানে রেখে দিতেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা, থানা, শহরে তারা পৌঁছে দিতেন। এক কথায় বলতে গেলে বলতে হয় যে হতাহতের কোনো ঘটনার খবর না পাওয়া গেলেও এখানে কিন্তু এই কোম্পানির প্রচুর একটা অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে বলেই জানিয়েছেন। যদিও ফ্যাক্টরি মালিকের বা কর্মকর্তার আমরা সাথে কথা বলতে পারিনি। জানেন যে ঘটনাটা রাত 3টায় শুরু হলে ভোর 5টা 5 মিনিটে ফায়ার সার্ভিস আগুনটা নিয়ন্ত্রণে আনে। তো এখন পর্যন্ত তারা কোনো কর্মকর্তা আমাদের সামনে এসে কথা বলেননি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে আমাদের জানিয়েছেন এবং সেই তদন্ত কমিটিতে তারা বলেছেন যে ঠিক কী কারণে আগুনটা লেগেছিল সেটা তারা দেখবেন। তবে একটি জিনিস তিনি বলেছেন যে এই ফ্যাক্টরির যে অবস্থা, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে তেমন কোনো এদের প্রস্তুতি ছিল না এবং অত্যন্ত ঘিঞ্জি একটি পরিবেশ ভিতরে রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আপনাকে আমি দেখাতে চাই যে পুরো ফ্যাক্টরি জুড়েই কিন্তু শুধু টিন এবং যেটা বলছিলাম যে টায়ার ফ্যাক্টরিতে ব্যবহৃত যে উপাদানগুলো, এখানে রাবার, জাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যালের ড্রাম এখানে মজুত করা হয়েছিল। এই জন্যই কিন্তু ছোট্ট একটি আগুন থেকেই পুরো একদম কয়েক মিনিটের মধ্যে পুরো ফ্যাক্টরি জুড়ে ছড়িয়ে পড়ে। কোথাও কিন্তু কোনো এখানে কোনো জায়গা বাকি নেই যেখানে আগুন লাগেনি। এবং আপনাকে দেখাতে চাই যে
টিনগুলো এমনভাবে পুড়েছে, মানে এখানে ফায়ার সার্ভিসের পক্ষে কোনো কিছু করাই সম্ভব ছিল না। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন কিন্তু আমাদেরকে তাদের অসহায়তার কথাই জানিয়েছেন, কারণ তারা বলতে চেয়েছেন যে তাদের শত চেষ্টার পরেও কিন্তু এই ফ্যাক্টরিটিকে তারা আগুন লাগার 5 মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছালেও তাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ হিসেবে তিনি বলেছেন যে এটা এমনভাবে এই ফ্যাক্টরিটা এমন জায়গায় অবস্থিত যার চারপাশেই প্রায় বন্ধ। আপনি জানেন যে এখানে বিজয়নগর এবং তেজগাঁওয়ের একটি লিঙ্ক যে ব্রিজটা রয়েছে, এক পাশে ব্রিজ, অন্য পাশে আরো বেশ কিছু ফ্যাক্টরি, এক মুখে চলাচলের একটি জায়গা আছে, সেটাও অনেক ঘুরে আসতে হয়, এজন্য তাদেরকে আসলে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক আমাদের জানিয়েছেন তারা দেখছেন, ক্ষয়ক্ষতি হিসাব করছেন, তারপরেই কিন্তু এখানে জানা যাবে যে আসলে মোট কত টাকার বা অর্থনৈতিকভাবে এই ফ্যাক্টরিটা ঠিক কত টাকা ক্ষতির মুখে পড়বে। সঞ্চারী, রাজধানীর তেজগাঁওয়ের অ্যাপেক্স টায়ার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর বনানীতে প্রেয়াঙ্গন ভবনের আগুন। মঙ্গলবার রাত 8:45টায় ভবনটির 9 তলায় একটি অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা অফিসটির সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি। ভবনটিতে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। অফিসটিতে কি ধরনের কাজ হতো তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বারিধারা ফায়ার স্টেশন থেকে 2টি স্টেশন এখানে আগমন করে এবং অতি দ্রুততার সাথে অলমোস্ট 1 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করতে সমর্থ হয়েছি। রাজধানীর যাত্রাবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ট্রাফিক সার্জেন্ট বাবুল শেখ নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপ ভ্যান জব্দ এবং চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত 10টায় যাত্রাবাড়ি কলাপট্টি উত্তরা ব্যাংকের সামনে প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাফিক সার্জেন্ট বাবুল লালবাগ জোনে কর্মরত ছিলেন। ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ির বাসায় ফিরছিলেন তিনি। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নৌযান শ্রমিকদের খাদ্য ভাতা, সার্ভিস বুক চালু সহ 11 দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। মধ্যরাত থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের এই কর্মসূচিতে সারা দেশের বিভিন্ন ঘাট ও বন্দরে স্থবির হয়ে পড়েছে পণ্য ওঠানামা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার মধ্যরাত থেকেই কাজ বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকরা। তাই চেনা ব্যস্ততা নেই নারায়ণগঞ্জের শীতলক্ষার 5 নম্বর মাছঘাট সহ 25টি ঘাটে। কয়েকশো পণ্যবাহী জাহাজ নোঙর করে আছে নদীর পাড়ে। ঘাট এলাকায় জড়ো হয়ে 11 দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। আমাদের ফিট দেওয়ালে ঠেকে গেছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাগরের সাথে যুদ্ধ করি, লড়াই করি, জাহাজ চালাচ্ছি, ঝড় তুফান মাথায় নিয়ে 1-2টা যুদ্ধ আমাদের করতে হয়। তারা আমাদেরকে কমিটমেন্ট করেছিল মার্চের থেকে খাদ্য ভাতা তারা আমাদের শ্রমিকদের ফ্রি প্রদান করবে, কিন্তু দুঃখের বিষয় তারা বারবার প্রতিশ্রুতি দিয়ে আমাদের শ্রমিকদের সাথে প্রতারণা করছে মালিকরা। লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর, কর্ণফুলীর ঘাট ও নদী পথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতির জেরে 1,500-এর বেশি লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার অপেক্ষমান কর্ণফুলী নদীতে। বহির্নোঙরে বন্ধ রয়েছে 50টির বেশি বড় জাহাজ থেকে পণ্য খালাস। খাদ্য ভাতাটা নির্ধারণ করতে হবে এবং মার্চ মাস থেকে তা প্রদানের যে চুক্তি রয়েছে সেটা প্রদান করতে হবে, অন্যথায় আমাদের এই কর্মবিরতি অব্যাহতভাবে চলবে। কর্মবিরতিতে আছেন খুলনা, যশোর অঞ্চলের 10,000 শ্রমিক। বর্তমানে যাত্রীবাহী জাহাজ চললেও 5 দিনের মধ্যে দাবি মানা না হলে সেগুলোও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। 5 দিন রাখবো, 5 দিনের পরে ভিতরে যদি মালিক পক্ষ দাবি না মানে নেয় তাহলে যাত্রীবাহী লঞ্চও আমাদের ধর্মঘটের ভিতরে অংশগ্রহণ করবে।
দাবি আদায়ে বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা, নিয়োগপত্র প্রদান ও সার্ভিস বুক চালু সহ 15 দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। এতে সব ধরনের নৌযান চলাচল এবং জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে আরও জানাতে এখন খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী HM শামীমুজ্জামান। শামীম, নৌযান শ্রমিকদের কর্মসূচির আজকের কি অবস্থা এবং তারা যে এই কর্মবিরতি পালন করছে এটিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে চলেছে? আজকের যে অবস্থা, আজ এখনো পর্যন্ত কিন্তু আসলে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি খুলনার BIWTC ঘাটে। তো এই এলাকায়, এই ঘাটে কিন্তু আমরা দেখছি যে অনেক আসলে পণ্যবাহী জাহাজ রয়েছে, যে জাহাজগুলোতে আসলে কিন্তু প্রচুর মাল আছে, যে মালগুলো আসলে খালাস অপেক্ষা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে যে বড় নৌবন্দর মংলা বন্দর, এবং তারপর এই অঞ্চলের একটা শিল্প অঞ্চল রয়েছে যশোরের নওয়াপাড়া এলাকায়। এই দুই জায়গা, নওয়াপাড়া এবং মংলা বন্দর, দুই স্থানে কিন্তু প্রচুর পরিমাণ পণ্যবাহী যে জাহাজ আছে, সেই জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। গতকাল কিন্তু ওই সব জাহাজ থেকে কোনো প্রকারই পণ্য খালাস হয়নি এবং আজও কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। সবচেয়ে বড় কথা, যে যেহেতু এখনো পর্যন্ত যে পণ্য খালাস হয়নি এবং আসলে এদের এই যে কর্মসূচি কবে নাগাদ শেষ হবে বা কতদিন চলবে, সে বিষয়ে কিন্তু আসলে কোনো স্পষ্ট কারণই নেই, যে কারণে আসলে পণ্য যে মালিক আছেন তারা কিন্তু আসলে ইতিমধ্যে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে কিন্তু আমাদেরকে বিভিন্ন যে পণ্যের আছে, পণ্যের মালিকরা দাবি করছেন। তারা বলছেন যে তাদের দাবি দাওয়া নিয়ে কি বলছেন এবং আজকে মংলা বন্দরের কি অবস্থা দেখছেন? আমরা আসলে এই বিষয়ে কথা বলেছিলাম নৌযান শ্রমিক ফেডারেশনের সাথে। তারা যেটা বলছেন, যে যত সময় না পর্যন্ত তাদের দাবি আদায় হবে তত সময় কিন্তু তারা আসলে কর্মসূচিতে থাকবে না, অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। আরেকটা বিষয়, যে তাদের যে দাবির আদায়ের জন্য তারা যে কর্মসূচি পালন করে আসছেন, গতকাল থেকে কিন্তু এই পর্যন্ত তাদের সাথে আলোচনার জন্য কেউই এখনো পর্যন্ত কথা বলেননি বলে কিন্তু আসলে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ আমাদেরকে জানাচ্ছেন। এবং তারা যেটা বলছেন, যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আর অপরদিকে আপনি যেটা জানতে চাচ্ছিলেন, যে আসলে মংলা বন্দরের বিষয়টি, মংলা বন্দরে কিন্তু আসলে এখনো জাহাজ রয়েছে পণ্য খালাসের অপেক্ষায়, এবং সেই জাহাজগুলো আসলে যদি খালাস না হয় তাহলে কিন্তু আসলে মালিকরা ক্ষতির সম্মুখীন হবেন। এবং আর যেহেতু তারা যেটা বলছেন, এবং আমি এই বিষয়ে কথা বলেছিলাম পণ্যের যে মালিক আছে তাদের সাথে, তারা যেটা বলছেন, যে যেহেতু খালাস যদি না হয় তারা তো ক্ষতি যেমন হবেন, এবং এর বিরূপ প্রভাব কিন্তু আসলে সব ক্ষেত্রেই আসলে পড়বে। খুলনা থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি এবং তাদের দাবি দাওয়া নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থা। বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে অন্তত 9 লাখ টন পণ্য। দ্রুত সংকটের সমাধান না হলে বিরাট লোকসানের শঙ্কা আমদানিকারকদের। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের পণ্য বাজারেও। নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে দেশ জুড়ে। তাদের এক পক্ষের দাবি 11 দফার বাস্তবায়ন, আরেক পক্ষের দাবি 15 দফা। ধর্মঘটে মঙ্গলবার থেকে বন্ধ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। কর্ণফুলী নদীর 16টি ঘাটেও নেই কর্মচাঞ্চল্য। লাইটার জাহাজগুলো নদীতে অলস ভাসছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রায় 9 লাখ টন পণ্য নিয়ে আটকে আছে 39টি জাহাজ। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, ভুট্টা, গমের মতো খাদ্যশস্য এবং সার, সিমেন্ট ক্লিংকার, পাথর সহ বিভিন্ন শিল্প কাঁচামাল। এসব জাহাজ নির্ধারিত সময়ের বেশি বন্দরে অবস্থান করলে জাহাজ প্রতি 10 থেকে 12 হাজার ডলার মাশুল গুনতে হবে প্রতিদিন। প্রতিদিন 3 থেকে 3.5 টন কার্গো কিন্তু লাইটারিং হয়। এই লাইটারিংটা সম্পূর্ণ বন্ধ থাকার কারণে আমাদের জাহাজগুলো কিন্তু অলস বসে আছে। এই অলস বসে থাকার কারণে জাহাজগুলোকে প্রতিদিন প্রায় 10 থেকে 15 হাজার ডলার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তবে ধর্মঘট নিয়ে এখনো পরস্পর বিরোধী অনড় অবস্থানে মালিক ও শ্রমিক পক্ষ। জাহাজ মালিকরা বলছেন, আলোচনার মাধ্যমেই এইসব সমস্যার সমাধান সম্ভব। অন্যদিকে শ্রমিকরা দাবি করছে, আলোচনার জন্য মালিকদের কাছে গেলে তারা আমলে নেননি।
মালিক পক্ষ বলছে কি আমাদেরকে কিছুদিন টাইম দেন, আমরা তোমাদের লগে আলাপ আলোচনা করে তোমাদের এই খোরাকি যখন চাইছো, খোরাকি তো যা চাইবে তা দিতে পারবো না, এক্স্যাক্টলি খোরাকি কত যায় এটা আমরা একটু আলাপ আলোচনা করে একটা কমিটি করে দিলে কমিটি আলোচনা করে এটা সিদ্ধান্ত নেই। এটা মেনে নেওয়া মালিকদের উচিত বলে আমি মনে করি। যদি এটা না পারে, আমরা হয়তো এমন আছে আগামী 2 দিন পর যদি মালিকেরা এটা না মানে, আমরা বাধ্য হব জাহাজ থেকে নেমে মালিকদের সম্পদ মালিকদেরকে বুঝাই দিয়ে আমরা বাড়িতে চলে যাওয়া। বন্দরের বহির্নোঙরে খালাস বন্ধ থাকলেও মূল জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগের 31 জেলা, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের বাকি পূর্ণাঙ্গ কমিটি চলতি মাসে ঘোষিত হবে বলে জানিয়েছেন নেতারা। এরই মধ্যে এসব কমিটির যাচাই বাছাই চূড়ান্ত হয়েছে। দলের সভাপতির অনুমোদনের পরই প্রকাশ করা হবে নাম। চলতি সপ্তাহে একে একে প্রকাশ করা হয়েছে শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি। গেল বছরের 20 ও 21 ডিসেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন। এর আগেই সব সহযোগী সংগঠনের সম্মেলন শেষ হলেও তখন ঘোষণা করা হয় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম। সেই থেকে নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন পূর্ণাঙ্গ কমিটির। একই অবস্থা আওয়ামী লীগের 31 জেলা ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীদেরও। প্রায় 10 মাস পর শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের মধ্য দিয়ে শেষ হলো অপেক্ষার পালা। সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা তো শুরু হলো। সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী তিনি সকলকে আবারও তাগিদ দিয়েছেন পূর্ণাঙ্গ কমিটিগুলো জমা দেওয়ার জন্য, এবং বোধহয় এটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সমস্ত সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আছে তারাও বেশ মনোযোগী। দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত বিভাগীয় সাংগঠনিক কমিটিগুলো অসম্পূর্ণ সব কমিটির কাজ শেষ করে নামের তালিকা জমা দিয়েছেন সাধারণ সম্পাদকের কাছে। কাজেই কোনো কমিটি আর ঝুলে থাকছে না। সব জেলার কমিটি জমা পড়েছে, পূর্ণ কমিটি অনুমোদন করা হয়েছে ইতিমধ্যে সহযোগী কয়েকটি সংগঠনের। এখন আমাদের বাকি আছে আওয়ামী যুবলীগের সংগঠন আছে, এবং আমাদের 31টা জেলার মহানগর, ঢাকা, উত্তর দক্ষিণ সহ যে বাকি আছে সেগুলো আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই এগুলা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হবে। নেতারা বলছেন এসব কমিটি ঘোষণার পর সারা দেশে স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচনের জন্য জোরে সোরে মাঠে নামবে আওয়ামী লীগ, চাঙ্গা করবে সাংগঠনিক কর্মকাণ্ড। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এক সন্ত্রাসীর অন্তত 100 কোটি টাকার সম্পত্তি এখন লুটে পুটে খাচ্ছে তার দূর সম্পর্কের স্বজনরা। চাঁদাবাজি, সন্ত্রাসী, অপহরণ আর অবৈধ সোনার কারবার থেকে এসব অবৈধ সম্পদ দখলে আসে তার। ওই সন্ত্রাসীর খুন হওয়ার পর তার স্ত্রীকে কৌশলে হত্যার অভিযোগে মামলা হয়েছে, যা এখন আদালতে। এই সন্ত্রাসীর নাম হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন। 90-এর দশকে যিনি ছিলেন ঢাকার ত্রাস ভয়ঙ্কর সন্ত্রাসী দল 7 স্টার গ্রুপের অন্যতম সদস্য। এখন মুরগি মিলনের সব সম্পদ ক্রোক করার পরিকল্পনা করছে দুদক। 3 দশক আগে ঢাকার ত্রাস হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন। প্রভাব বিস্তারের দ্বন্দ্বে প্রকাশ্যে প্রতিপক্ষের গুলিতে মিলন খুন হন 2000 সালে। আর 2005 সালেই মিলনের স্ত্রী নাসরিন আক্তার ডলি দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ড ফেরত নারায়ণগঞ্জের মাহবুবুর রহমান সর্দারকে। খোঁজ নিয়ে জানা যায় 2013 সালে হাসপাতালে চিকিৎসাধীন ডলির মৃত্যু হয়। এর 34 দিনের মাথায় অনেকটা গোপনেই মুরগি মিলনের সূত্রে প্রাপ্ত ডলির সব সম্পত্তি একমাত্র নাবালক সন্তানের নামে হস্তান্তর করিয়ে নেন মাহবুব। সন্তানের অভিভাবক হিসেবে মাহবুবই এই সম্পদ দেখভাল করছেন। এর 6 মাস পরেই ডলির মা সালেহা খানম বাদী হয়ে আদালতে মামলা করেন। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বিষপানে তার মেয়েকে হত্যার অভিযোগ করা হয় মামলায়। প্রথমে মোহাম্মদপুর থানা, পরে পিবিআই তদন্ত করে মামলাটি। তো এতদিন পর আমাদের কাছে আর আমরা চেষ্টা করছি যে এটি আসলে অবহেলিত জন্য মৃত্যু কিনা, কারণ মৃত্যুর পরও পরিবারকে না জানিয়ে তারা অন্য জায়গায় তাকে সমাধিস্থ করেছেন। এখন আমরা আসলে সেই সময়ের ঘটনা কিছু উদ্ধার করতে পারিনি। অবশ্য পিবিআইয়ের সঙ্গে একমত নন মামলার বাদী সালেহা খানম। অসুস্থ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পক্ষে ছেলে জানান ডলিকে খুন করা হয় পরিকল্পনা। মামলার বাদী সালেহা খানম
অসুস্থ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পক্ষে ছেলে জানান, ডলিকে খুন করা হয় পরিকল্পিতভাবে। আমরা চাই আমার বোনের এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং এর পিছে এবং এর সাথে যারা যারা দায়ী আছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়া করানো হোক। অনুসন্ধানে দেখা যায় মিলনের শতকোটির অবৈধ সম্পদ ভোগ করছেন স্ত্রীর দ্বিতীয় স্বামী। হাতিরপুলের বেলভিউ মার্কেটে গিয়ে দেখা যায় 10 তলা ভবনটির পুরোটাই বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে। এক নিরাপত্তা কর্মী জানালেন, এটি নিয়ন্ত্রণ করেন মাহবুব। প্রতি মাসে এখান থেকে 8 লাখ টাকা ভাড়া উঠানো হয়। এটা ভাড়া তো আমি আর নেই না, বাড়ি তো মালিকে নিয়ে যাবে। পুরানা পল্টনের সেরেনা অ্যাপার্টমেন্টেও আছে একটি ফ্ল্যাট। সেটি ভাড়া দিয়েছে আলমগীর নামের এক ফল বিক্রেতাকে। উত্তরার 5 কাঠার প্লটে নির্মাণ করা হয়েছে স্যানিটারি দোকান। সেটি ভাড়া দিয়েছেন মাহবুবের এক আত্মীয়কে। স্ট্যাম্প করে লিখিতভাবে 1 লাখ টাকা অ্যাডভান্স আর মাসে 20,000 টাকা ভাড়া। বিভিন্নভাবে যোগাযোগ করেও মাহবুবের বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মাহবুবের বাড়িতে 3 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পরও তাকে পাওয়া যায়নি। অবশ্য সেই সময় মাহবুব বাড়িতেই ছিলেন বলে জানান প্রতিবেশীরা। সে তো এখানে থাকে, আমরা এখানে থাকি। পরে রাজধানীর মহাখালী ডিওএইচএস এর অফিসে গিয়েও পাওয়া যায়নি মাহবুবকে। মুরগি মিলনের স্বজনদের খোঁজে ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিটে গিয়ে দেখা যায় 3টি প্লটে এখন মিলনের 2 ভাই ও 1 বোন বাড়ি বানিয়েছেন। 2 ভাই মারা গেলেও বেঁচে আছেন বোন নাজমা ভুইয়া। মিলনের বিষয়ে মুখ খোলেননি তিনিও। দুদকের আইনজীবীরা জানাচ্ছেন, মিলনের এসব সম্পদের দখলদাররা সম্পদের উৎস দেখাতে না পারলে ক্রোক করা হবে। তথ্যপাত্রের মাধ্যমে যদি জানতে পারে এটা অবৈধ, তাহলে তাকে সম্পদের নোটিশ দিতে পারে। তাকে জানতে চাইতে পারে উৎস কি। উৎস যদি সে ব্যাখ্যা করতে না পারে, তার যদি জ্ঞাত আয় বহির্ভূত হয়, তখন তার বিরুদ্ধে লিগাল প্রসিডিং হওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইনি বলে দেওয়া আছে। হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন, যার নাম শুনলে এই হাতিরপুল এলাকা কাঁপত, সেই মিলনকে অনেকেই ভুলে গেছেন। মিলন অবৈধভাবে যে সকল সম্পদ ঢাকায় গড়ে তুলেছেন, সেগুলোও যারা ভোগ করছেন তাদের সাথে তার নেই কোনো সম্পর্ক। তার যারা দাবিদার, তার সাথে তাদের কোনো সম্পর্ক আছে, সেটিও তারা অস্বীকার করছেন। বিশ্লেষকেরা বলছেন, অবৈধভাবে যে সম্পদ মিলন গড়ে তুলেছে, সেগুলো দ্রুত ক্রোক করে সরকারি কোষাগারে জমা হওয়া উচিত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী 30 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। মঙ্গলবার সকাল 10টায় আদালতে হাজির করা হয় বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটকে। এর আগে থেকেই আদালত প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন তার হাজারেরও বেশি কর্মী সমর্থক। সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেয় তারা। এ সময় আদালত প্রাঙ্গণে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। 11:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় সম্রাটের আইনজীবী জামিন চাইলেও তা নামঞ্জুর করেন আদালত। আজকে আমার আসামির অবস্থা অনেক খারাপ ছিল, খুব কষ্টে আমরা দেখেছি, আলাপ করেছি তার সাথে। জামিন পাওয়া তার গণতান্ত্রিক অধিকার এবং বিজ্ঞ আদালতের কাছে থেকেই যেই দিন হাজিরা দিতে বলবে সেই দিন আমরা আসবো, এই বলে আমরা জামিন শুনানিটা করেছিলাম। আদালত চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের জন্য 30 নভেম্বর দিন ধার্য করেন। তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের একটি খাট আছে, সেই খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল এবং পিস্তল, গুলি এবং ম্যাগজিন সহ উদ্ধার ছিল এবং এটা ওনারা শুনানি করেছে। বিজ্ঞ আদালত শুনেছেন। ওনারা প্রায় 4 জন ওনার আইনজীবী তারা শুনানি করেছেন, বিজ্ঞ আদালত মনোযোগ সহকারে শুনেছেন। এটা এখনও আদেশ দেওয়া হয়নি। আজকে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে এবং আগামী 30-11 তারিখে এই বিজ্ঞ আদালতেই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছে। গেল বছরের 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশা ত্রুটির সম্ভাব্য সমাধান পাওয়া গেছে। সেতুর মুখের 4টি পিলারের উচ্চতা 5.7 মিটার আর রাস্তার প্রশস্ততা 13.5 মিটার রাখার প্রস্তাব করা হয়েছে।
এটি করা হলে পদ্মা সেতুতে একই সাথে বাস এবং ট্রেন চলতে সমস্যা হবে না বলে দাবি সংশ্লিষ্টদের। কয়েকদিনের মধ্যে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পদ্মা সেতু প্রকল্পের কর্তৃপক্ষ আগস্টে পদ্মা রেল সংযোগ প্রকল্পের মা অংশের 14-15 এবং জাজিরা প্রান্তের 25-এর দুটি পিলারের নকশা নিয়ে আপত্তি জানায়। এরপর থেকে এসব অংশে কাজ বন্ধ প্রায় 2 মাস। সমস্যার সমাধানে পরিকল্পনা ও রেলমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শনও করেন। দ্রুত জটিলতা কাটানোর নির্দেশনা দেন তারা। এ মাসের প্রথম দিকে পিলারের প্রয়োজনীয় উচ্চতা ও প্রশস্ততা রেখে সম্ভাব্য দুটি সমাধান দেন পদ্মা সেতুর বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর একটা প্যানেল অফ এক্সপার্ট আছে, উনি একটা মতামত দিয়েছেন। এটা বিবেচনা রেখেই, অর্থাৎ হাইট 5.7 এবং প্রশস্ততা 15.5 রেখে এটা সমাধান করা যায়। দুইটা অল্টারনেটিভ সলিউশন উনি দিয়েছেন। সেটা আমাদের প্রকল্প পরিচালক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক কাছে প্রেরণ করেছেন, তারা এটার উপর কাজ করছে। আমরা আশা করি সেভাবে এটার সমাধান বেরিয়ে আসবে। সেতু বিভাগের দেয়া সম্ভাব্য সমাধানের পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের বিশেষজ্ঞরাও কাজ করেন জটিলতা নিরসনে। সহায়তা নেওয়া হয় বুয়েটেরও। এর ভিত্তিতে পিলারের প্রয়োজনীয় 5.7 মিটার উচ্চতা রেখেই নকশা করা হয়েছে। রেল এবং সড়ক উভয়ই আমাদের বুয়েটের যে যারা টেকনিক্যাল পার্সন আছে, যদি কোনো ব্যত্যয় থাকে বা কোনো ধরনের সমন্বয়ের প্রয়োজন হয়, এগুলো তারাই এগুলো সমাধান করবে। এবং এটা আমরা মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এইটার একটা আপডেট পেয়ে যাব। নতুন নকশায় 2 পিলারের মাঝে রাস্তার প্রশস্ততা 15.5 মিটারের জায়গায় 13.5 মিটার রাখা হয়েছে। এটি আন্তর্জাতিক মান অনুযায়ী কম হলেও বিশেষজ্ঞরা বলছেন ওয়ান ওয়ে রাস্তায় পিলার সড়কের বাইরে থাকলেও ঝুঁকি নেই। এক লাইনে নাই, কিন্তু একটা এখানে থাকলে আর একটা দূরে আছে। সুতরাং এই ক্ষেত্রে যেটাকে বলা হয় সেফটির কমপ্লায়েন্স, গাড়ি চলার জন্য এটা একটা ওয়ান ওয়ে রোড এবং দৃষ্টি প্রতিবন্ধকতা কিন্তু সিরিজে হচ্ছে না, একটানা থাকলে যেটা হয়। এই রেসপেক্টে কিন্তু হরিজন্টাল ক্লিয়ারেন্সটা সাধারণত রাখতে বলা হয়। সুতরাং আমরা দেখেছি এতে কিন্তু কম্প্রোমাইজ হওয়ার কোনো সুযোগই নাই। যেসব প্রকল্পে একাধিক সংস্থা জড়িত থাকে সেসব প্রকল্পে জটিলতা এড়াতে ভবিষ্যতে একটি সমন্বয় কমিটি গঠন করার তাগিদ বিশেষজ্ঞদের। পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজের যে গতি তাতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এমনিতেই পিছিয়ে। এর উপর নকশা জটিলতা দ্রুত সমাধান না আসলে পিছিয়ে যাবে প্রকল্পের সময়। আর সময় বাড়লে প্রায় 40,000 কোটি টাকার এই প্রকল্পের ব্যয়ও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নয়, সরাসরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। বিভাগীয় শহরগুলোতে থাকবে পরীক্ষার কেন্দ্র। করোনার কারণে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে। ফলাফল দেয়া হবে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে। এখন শিক্ষার্থীদের চিন্তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি নির্ধারণ করতে মঙ্গলবার সকালে বৈঠকে বসে ডিনস কমিটি। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয় এবার ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসির জিপিএর ওপর গড় নম্বর কমিয়ে দেয়া হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 20 নম্বর থাকবে জিপিএর ওপর। 50 নম্বরের লিখিত এবং এমসিকিউ পরীক্ষা হবে 30 নম্বরের। সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় এবং কলেজে কেন্দ্র করা হবে। বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে আমরা শিক্ষার্থীদের পরীক্ষা ঢাকায় সকলের পরীক্ষা না নিয়ে আমরা এগুলোকে ডিসেন্ট্রালাইজ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি পরীক্ষার যে নাম্বার সেখানেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পরীক্ষা পদ্ধতি নিয়ে আরো বিশ্লেষণ চলবে। শিক্ষার্থীরা যাতে কোনো রকম ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হবে। প্যান্ডেমিককে বিবেচনায় রাখতে হবে যে মোবিলিটি কিভাবে কমানো যায়, কনসেন্ট্রেশন এক জায়গায় কিভাবে কমানো যায়, দুটো বিষয়কে বিবেচনায় নিতে হবে। একটা হলো এক জায়গায় সমাবেশ করা, আরেকটি হলো এই চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। আসন আছে 7,000-এর মতো। এই পরীক্ষায় একটি আসনের বিপরীতে ব্যাপক প্রতিযোগিতা হয়। নূরে আলম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।